সকালে চুল আঁচড়াচ্ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। ছেলে পেছন থেকে এসে দাঁড়াল। আয়নায় আমাদের দুজনের প্রতিফলন পাশাপাশি দেখা যাচ্ছিল। সে বলল, মা দেখো কত সুন্দর লাগছে আমরা দুজন। আমি বললাম, রাহুল তুমি তার কম্পিউটার চেক করো, সেখানে সব প্রমাণ আছে। কিন্তু যখন রাহুল কম্পিউটার দেখল সব কিছু মুছে ফেলা হয়েছে। তানভীর সব ডিলিট করে দিয়েছে। দেখো কিছুই নেই। মা মিথ্যে বলছে, তানভীর বলল। আমি হতাশ হয়ে গেলাম। কেউ আমার কথা বিশ্বাস করছে না। কিন্তু পরের দিন থেকে তানভীর আরও সাহসী হয়ে গেল। সে বুঝে গেছে যে কেউ তার কথা বিশ্বাস করবে না। তাই সে আরও খোলাখুলি তার ইচ্ছার কথা বলতে শুরু করল। একদিন সে আমাকে বলল, মা আমি জানি তুমি বাবাকে বলেছ, কিন্তু বাবা আমার কথা বিশ্বাস করেছে, কারণ আমি তার ভালো ছেলে। তুমি যদি আবার কাউকে কিছু বলো তাহলে আমি বলব যে তুমি পাগল হয়ে গেছ। কে তোমার কথা বিশ্বাস করবে? আমি বুঝলাম তানভীর খুব চালাক। সে জানে কিভাবে সবাইকে ম্যানিপুলেট করতে হয়। দিন যেতে লাগল। তানভীর প্রতিদিন আমাকে বিভিন্নভাবে টর্চার করতে লাগল। কখনো আমার ঘরে এসে অপ্রয়োজনে দেরি করে থাকত, কখনো আমার সাথে শরীরী স্পর্শ করার চেষ্টা করত। আমি প্রতিবাদ করলে সে বলত, মা আমি তো শুধু আদর করছি। আমার মানসিক অবস্থা খারাপ হতে শুরু করল। রাতে ঘুম হতো না। খাওয়া দাওয়ায় অরুচি চলে এল। রাহুল লক্ষ্য করে বলল, তুমি এত চিন্তিত কেন? ডাক্তার দেখাও। কিন্তু আমি জানতাম ডাক্তার দেখিয়ে লাভ নেই। আমার সমস্যা ডাক্তারই নয়। একদিন আমার এক বান্ধবী সুমিত্রা বাড়িতে এল। সে আমার অবস্থা দেখে বলল, প্রিয়াঙ্কা তোর কি হয়েছে? তুই খুব দুর্বল লাগছিস। আমি তাকে সব বললাম। সুমিত্রা প্রথমে বিশ্বাস করতে পারল না। পরে বলল, তুই পুলিশে কমপ্লেইন কর। কিন্তু প্রমাণ কি? সব তো সে মুছে ফেলেছে। তাহলে তুই একটা ট্র্যাপ সেট কর, তার কথাবার্তা রেকর্ড কর। আমার মনে হলো এটা একটা ভালো আইডিয়া। পরের দিন আমি আমার ফোনে রেকর্ড অন করে রাখলাম। তানভীর যখন আমার ঘরে এল আমি তার সাথে কথা বলতে শুরু করলাম। তানভীর তুমি আমার কাছে আসলে কি চাও? মা আমি তোমাকে চাই। আমি তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসি? আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। কিন্তু আমি তোমার মা। তাতে কি? মা হলেও তো তুমি একজন নারী, আর আমি একজন পুরুষ। আমরা দুজনে মিলে সুখী হতে পারি। এইসব কথা রেকর্ড হয়ে গেল। আমি খুশি হলাম। এবার প্রমাণ আছে। কিন্তু তানভীর হঠাৎ বলল, মা তুমি কি রেকর্ড করছ? আমি চমকে গেলাম। না কিছু না। তোমার ফোনটা দাও। কেন? দেখি তো কি করছ। আমি ফোন দিতে চাইলাম না, কিন্তু সে জোর করে কেড়ে নিল। দেখে সব ডিলিট করে দিল। মা তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ। এটা ভালো কথা নয়। আমি বুঝলাম আমি আরও বিপদে পড়েছি। সেদিন রাতে তানভীর আমার ঘরে এল। রাহুল তখন গভীর ঘুমে। তানভীর আমার বিছানায় শুয়ে পড়ল। তুমি কি করছ? আমি ফিসফিস করে বললাম। মা আমি তোমার পাশে থাকতে চাই। আমি একা থাকতে পারছি না। তুমি তোমার ঘরে যাও। না আমি এখানেই থাকব। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা তুমি কোথায় যাচ্ছ? ছেড়ে দাও আমাকে। না আজ আমি তোমাকে ছাড়ব না। আমি অনেকদিন অপেক্ষা করেছি। আমি ভয় পেয়ে গেলাম। চিৎকার করতে চাইলাম, কিন্তু সে আমার মুখ চেপে ধরল। শব্দ করো না, বাবা জেগে যাবে। আমি বুঝলাম আজ হয়তো আমার সবচেয়ে খারাপ সময় এসে গেছে। কিন্তু হঠাৎ দরজায় শব্দ হল। রিমার আওয়াজ, মা তুমি কি করছ? তানভীর তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। রিমা ভিতরে এসে দেখল তানভীর আমার বিছানা। দাদা তুমি এখানে কেন? আমার ঘুম আসছিল না। মায়ের সাথে কথা বলছিলাম। রিমা সন্দেহের চোখে তাকাল। তারপর বলল, দাদা তুমি তোমার ঘরে যাও। তানভীর অনিচ্ছায় চলে গেল। রিমা আমার কাছে এল। বলল, মা দাদা কেন তোমার বিছানা ছিল? আমি কি বলব বুঝতে পারছিলাম না। বললাম, কিছু না বাবা। ওর ঘুম আসছিল না। কিন্তু রিমা বুঝতে পারছিল কিছু একটা গণ্ডগোল আছে। পরের দিন থেকে রিমা আমাকে খেয়াল করতে শুরু করল। সে লক্ষ্য করল যে তানভীর আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে।
একদিন রিমা আমাকে বলল, মা, দাদা কেন তোমার সাথে এত সময় কাটায়? আর তুমি কেন সব সময় চিন্তিত থাকো? আমি বুঝলাম রিমা কিছু সন্দেহ করছে। কিন্তু তাকে সত্য বলা যাবে কি না বুঝতে পারছিলাম না। সে এখনও একটা বাচ্চা। আমি বললাম, কিছু না বাবা। আমি একটু অসুস্থ লাগছে। কিন্তু রিমা সন্তুষ্ট হল না। সে আরও খেয়াল করতে লাগল। একদিন রিমা স্কুল থেকে তাড়াতাড়ি চলে এল। দেখল তানভীর আমার ঘরে। দরজা বন্ধ। রিমা দরজায় কান পেতে শুনতে চেষ্টা করল। ভিতর থেকে আমার কান্নার আওয়াজ আসছিল। আর তানভীর কিছু একটা বলছিল। রিমা দরজায় জোরে করাঘাত করল। দাদা, দরজা খোলো। তানভীর দরজা খুলে দিল। রিমা দেখল আমার চোখ লাল। মা, তুমি কাঁদছ কেন? কিছু না বাবা, আমি চোখ মুছে বললাম। কিন্তু রিমা বুঝে গেল কিছু একটা হয়েছে। সেদিন রাতে রিমা আমার কাছে এল। বলল, মা, তুমি আমাকে সত্য বলো। দাদা তোমার সাথে কি করছে? আমি ভাবলাম, রিমা 11 বছর বয়সী হলেও সে বুদ্ধিমতী। হয়তো তাকে বলা যেতে পারে। আমি রিমাকে সব বললাম। কিভাবে তানভীর আমার সাথে ব্যবহার করছে, কি বলছে। রিমা শুনে হতবাক হয়ে গেল। বলল, মা, এটা তো খুবই খারাপ। দাদা পাগল হয়ে গেছে। হ্যাঁ বাবা। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি বিশ্বাস করছি মা। আমি তোমাকে সাহায্য করব। আমার মনে একটু সান্ত্বনা এল। অন্তত একজন আছে যে আমার কথা বিশ্বাস করছে। রিমা বলল, মা, আমরা দাদার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করব। আমি তার কথাবার্তা রেকর্ড করব। পরের দিন থেকে রিমা গোয়েন্দার মতো কাজ করতে শুরু করল। সে তানভীরের উপর নজর রাখতে লাগল। কখন সে আমার কাছে আসে, কি বলে, সব খেয়াল করতে লাগল। একদিন রিমা তার ছোট্ট রেকর্ডার দিয়ে তানভীরের কথা রেকর্ড করল। তানভীর তখন আমাকে বলছিল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু ভয় পাচ্ছ। রিমা সব রেকর্ড করল। তারপর আমার কাছে এসে বলল, মা, এবার আমাদের কাছে প্রমাণ আছে। আমরা রাহুলকে রেকর্ডিং শোনালাম। রাহুল শুনে অবাক হয়ে গেল। এটা সত্যিই তানভীরের গলা? হ্যাঁ বাবা। আমি নিজে রেকর্ড করেছি, রিমা বলল। রাহুল এবার বিশ্বাস করল। সে বলল, আমি তানভীরের সাথে কথা বলবো। এটা আর চলতে পারে না। পরের দিন রাহুল তানভীরকে ডেকে বলল, তুমি তোমার মায়ের সাথে কি ব্যবহার করছ? তানভীর বলল, বাবা, আমি কিছু করিনি। আমার কাছে প্রমাণ আছে। রাহুল রেকর্ডিং শোনাল। তানভীর শুনে চুপ হয়ে গেল। তারপর বলল, বাবা, আমি জানি না কেন এমন হচ্ছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। রাহুল বলল, তোমাকে ডাক্তার দেখাতে হবে। আমি ডাক্তার দেখাব না। আমার কোনো সমস্যা নেই। তুমি না গেলে আমি তোমাকে জোর করে নিয়ে যাব। তানভীর রেগে গেল। বলল, বাবা, তুমি আমাকে বুঝতে পারছ না। আমি মাকে ভালোবাসি। এটা কোনো অপরাধ নয়। কিন্তু তুমি তার সাথে যে ব্যবহার করছ সেটা ভুল। আমি তার ক্ষতি করিনি। কিন্তু তুমি তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছ। তানভীর চুপ হয়ে গেল। তারপর বলল, ঠিক আছে, আমি ডাক্তার দেখাব। কিন্তু তার আগে আমি মায়ের সাথে একবার কথা বলব। রাহুল রাজি হল না। কিন্তু তানভীর জোর করে আমার ঘরে গেল। সে আমাকে বলল, মা, তুমি আমার বিরুদ্ধে সবাইকে লেলিয়ে দিয়েছ। আমি শুধু সত্য বলেছি। সত্য? তুমি কি ভুলে গেছ যে তুমিও আমাকে ভালোবাসো? তুমি কি ভুলে গেছ যে রাতে তুমি আমার নাম নিয়ে স্বপ্ন দেখো? আমি চমকে গেলাম। আমি কখনো এমন স্বপ্ন দেখি না। দেখো মা, তুমি ঘুমের মধ্যে আমার নাম বলো। আমি শুনেছি। আমি বুঝতে পারছিলাম না সে সত্য বলছে নাকি মিথ্যে। তানভীর বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি সমাজের ভয়ে স্বীকার করতে পারছ না। না, তুমি ভুল বুঝছ। আমি ভুল বুঝছি না মা। আমি সব বুঝি। তুমি আর বাবার মধ্যে আর আগের মতো ভালোবাসা নেই। তুমি আমার মধ্যে সেই ভালোবাসা খুঁজে পাচ্ছ। এই কথা শুনে আমার মাথায় একটা চিন্তা এল। সত্যিই তো, রাহুলের সাথে আমার সম্পর্ক এখন আর আগের মতো নেই। আমরা দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। একসাথে সময় কাটানো হয় না। কথাবার্তাও কম। কিন্তু তাই বলে তানভীরের সাথে? না, এটা কখনোই সম্ভব নয়। আমি বললাম, তানভীর, তুমি যা ভাবছ তা ভুল। আমি তোমাকে শুধু ছেলে হিসেবেই ভালোবাসি।
কিন্তু মা, আমি তো আর ছোট্ট বাচ্চা নই। আমি এখন একজন পুরুষ। আমার নিজস্ব চাহিদা আছে। আর তুমিও একজন নারী। তোমারও চাহিদা আছে। আমি আর শুনতে পারছিলাম না। বললাম, তানভীর, তুমি থামো। আমি এসব কথা শুনতে চাই না। ঠিক আছে মা। কিন্তু মনে রেখো, একদিন তুমি নিজেই আমার কাছে আসবে। সেদিন আমি তোমাকে ফিরিয়ে দেব না। এই কথা বলে সে চলে গেল। আমি ভাবলাম, এই ছেলেটা সত্যিই পাগল হয়ে গেছে। এর চিকিৎসা দরকার। পরের দিন রাহুল তানভীরকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করে বলল, এটা একটা মানসিক বিকার। কিছু ওষুধ আর কাউন্সেলিং দরকার। কিন্তু তানভীর ওষুধ খেতে চাইল না। বলল, আমার কোনো অসুখ নেই। আমি সুস্থ। রাহুল জোর করে ওষুধ খাওয়াতে চাইল। কিন্তু তানভীর বাড়িতে এসে সব ওষুধ ফেলে দিল। আমি দেখলাম অবস্থা আরও খারাপ হচ্ছে। তানভীর এখন আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। একদিন সে আমাকে হুমকি দিল, মা, তুমি যদি আবার কারো কাছে আমার বিরুদ্ধে কিছু বলো, তাহলে আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি ভয় পেয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, কি করবে? আমি রিমাকে ক্ষতি করব। তুমি তো জানো রিমা কতটা দুর্বল। একটা ছোট্ট ধাক্কা দিলেই সে মারা যেতে পারে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তানভীর রিমার ক্ষতি করার হুমকি দিচ্ছে। তুমি রিমার কিছু করতে পারবে না। পারব না? মা, আমি তোমার ছেলে। আমি এই বাড়িতে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি। কেউ সন্দেহ করবে না। আমি বুঝলাম তানভীর সত্যিই খুব বিপজ্জনক হয়ে উঠেছে। এখন শুধু আমার নয়, রিমার নিরাপত্তাও হুমকির মধ্যে। আমি রাহুলকে বললাম। কিন্তু রাহুল বলল, তানভীর কখনো রিমার ক্ষতি করবে না। সে তার বোনকে খুব ভালোবাসে। কিন্তু সে হুমকি দিয়েছে। সেটা হয়তো রাগের বশে বলেছে। আমি বুঝলাম রাহুল এখনও তানভীরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে। তার মনে হচ্ছে তানভীর এতটা খারাপ হতে পারে না। কিন্তু আমি জানতাম তানভীর কি করতে পারে। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম। আমি রিমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। অন্তত রিমা নিরাপদ থাকবে। আমি রিমাকে ডেকে বললাম, রিমা, আমরা কয়েকদিনের জন্য তোমার নানির বাড়ি যাব। কেন মা? তোমার দাদা অসুস্থ। ডাক্তার বলেছেন তার একা থাকা দরকার। রিমা বুঝতে পারল আমি তাকে তানভীর থেকে দূরে রাখতে চাই। পরের দিন সকালে আমি আর রিমা বেরিয়ে পড়লাম। কিন্তু তানভীর আমাদের দেখে ফেলেছিল। সে বেরিয়ে এসে বলল, মা, তুমি কোথায় যাচ্ছ? আমরা নানির বাড়ি যাচ্ছি। কেন? আমার কি কোনো অসুবিধা হবে? আমি কিছু বলতে পারলাম না। তানভীর বলল, মা, তুমি আমার থেকে পালিয়ে যেতে পারবে না। আমি তোমাকে যেখানেই পাব সেখানেই। আমি রিমাকে নিয়ে দ্রুত রিকশায় উঠে পড়লাম। নানির বাড়িতে গিয়ে আমি সব বললাম। নানি প্রথমে বিশ্বাস করলেন না। পরে বললেন, তানভীর ছোটবেলা থেকেই একটু অদ্ভুত ছিল। কিন্তু এতটা খারাপ হবে ভাবিনি। আমরা সেখানে 3 দিন থাকলাম। কিন্তু চতুর্থ দিন তানভীর এসে হাজির। সে বলল, মা, তুমি বাড়ি চলো। বাবা তোমাকে খুঁজছে। আমি যেতে চাইলাম না। কিন্তু নানি বললেন, যা, বাড়ি যা। স্বামীর সাথে থাক। আমি তানভীরের সাথে কথা বলব। আমাকে ফিরে যেতে হলো। বাড়ি ফিরে দেখি রাহুল খুবই চিন্তিত। সে বলল, তুমি কেন হঠাৎ চলে গেলে? আমি খুব ভয় পেয়েছিলাম। আমি তাকে সব বললাম। তানভীরের হুমকির কথা বললাম। রাহুল বলল, আমি তানভীরের সাথে আরও কড়া কথা বলব। কিন্তু কথা বলে লাভ হল না। তানভীর আরও অবাধ্য হয়ে গেল। একদিন সে সরাসরি বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করব। রাহুল রেগে গেল। বলল, তুমি পাগল হয়ে গেছ। এসব কি বলছ? আমি পাগল হইনি বাবা। আমি শুধু আমার মনের কথা বলছি। এটা তোমার মা। তুমি কিভাবে এমন কথা বলতে পারো? মা হলে কি হয়েছে? সে একজন নারী। আমি একজন পুরুষ। আমরা পরস্পরকে ভালোবাসতে পারি। রাহুল হাত তুলে তানভীরকে চড় মারতে গেল। কিন্তু তানভীর রাহুলের হাত ধরে ফেল। বাবা, আমার সাথে মারামারি করবেন না। এতে কারো লাভ হবে না। রাহুল দেখল তানভীর শারীরিকভাবে তার চেয়ে শক্তিশালী। তানভীর জিমে যায়, ব্যায়াম করে। রাহুল মধ্যবয়সী, দুর্বল। তানভীর, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি আর তোমাকে এখানে রাখতে পারছি না। আমি কোথাও যাব না। এটা আমার বাড়িও।
আমার এখানে থাকার অধিকার আছে। আমি দূর থেকে এই কথোপকথন শুনছিলাম। বুঝতে পারছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেদিন রাতে রাহুল আমাকে বলল, প্রিয়াঙ্কা, আমরা পুলিশে কমপ্লেইন করি। কিন্তু সে আমাদের ছেলে। পুলিশে দিলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু এভাবে তো আর চলতে পারে না। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে তানভীর আমার ছেলে, অন্যদিকে সে আমার জন্য হুমকি। পরের দিন রাহুল অফিসে গেল। রিমা স্কুলে গেল। বাড়িতে শুধু আমি আর তানভীর। তানভীর আমার ঘরে এল। এবার তার আচরণ আগের চেয়ে আরও ভয়ঙ্কর। মা, তুমি বাবাকে আমার বিরুদ্ধে ভরিয়ে দিয়েছ। আমি কিছু করিনি। তুমি করেছ। কাল রাত্রে তোমরা পুলিশে যাওয়ার পরিকল্পনা করেছ। আমি চমকে গেলাম। সে কিভাবে জানো? তুমি আমাদের কথা শুনেছিলে? হ্যাঁ, আমি সব শুনেছি। তুমি আমাকে পুলিশের হাতে দিতে চাও। তানভীর, আমরা তোমার ভালোর জন্যই। ভালোর জন্য? মা, তুমি আমাকে জেলে পাঠাতে চাও আর সেটা আমার ভালোর জন্য? তানভীর আমার কাছে এগিয়ে এল। তার চোখে এক ধরনের উন্মাদনা। মা, আমি আর অপেক্ষা করব না। আজকেই আমি তোমাকে আমার করে নেব। আমি পিছিয়ে গেলাম। তানভীর, তুমি কি বলছ? আমি বলছি, আজ আমি তোমার সাথে আমার সংসার শুরু করব। আমি তোমাকে আমার স্ত্রী বানাব। আমি চিৎকার করে বললাম, তুমি পাগল। আমি তোমার মা। মা হওয়াটা শুধু একটা লেবেল। আসলে তুমি একজন নারী। আমি একজন পুরুষ। প্রকৃতির নিয়মে আমরা একসাথে থাকতে পারি। তানভীর আমার দিকে এগিয়ে এল। আমি দৌড়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম। কিন্তু সে দরজা বন্ধ করে দিয়েছিল। মা, তুমি পালিয়ে যেতে পারবে না। আজ তোমাকে আমার হতেই হবে। আমি হতাশ হয়ে চিৎকার করলাম। কিন্তু বাইরে কেউ শুনতে পেল না। তানভীর আস্তে আস্তে আমার কাছে এল। বলল, মা, তুমি শান্ত হও। আমি তোমার ক্ষতি করব না। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। এটা ভালোবাসা নয় তানভীর। এটা অসুস্থতা। না মা, এটা পবিত্র ভালোবাসা। আমি তোমাকে কোনো অপরিচিত মানুষের মতো দেখি না। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি বুঝলাম কথা দিয়ে তাকে বোঝানো যাবে না। তার মানসিক অবস্থা খুবই খারাপ। হঠাৎ বাইরে থেকে দরজার ঘণ্টি বেজে উঠল। তানভীর থমকে দাঁড়াল।